আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের জেনেটিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। বংশগত রোগ। এই বংশগত রোগ এই চ্যাপ্টারের এই টপিকে আমরা একটা জেনেটিক ডিজিজ অর্থাৎ থ্যালাসেমিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা হিমোফিলিয়া এই জেনেটিক ডিজিজটা নিয়ে আলোচনা করব। হিমোফিলিয়া, দেখো এই হিমোফিলিয়া এটা এক ধরনের বংশগত রোগ। আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিজিজ। কিন্তু হিমোফিলিয়া আমাদের শরীরে দুই ধরনের ক্রোমোজোম আছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। একটা হচ্ছে অটোজোম, এটা হচ্ছে এর সংখ্যা হচ্ছে 44, আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এর সংখ্যা কটি না দুটি। তো এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম এদের মধ্যে আমরা যখন কোনো মহিলার ক্ষেত্রে দেখি তখন এটা থাকে XX রূপে, আর পুরুষ দেহে থাকে XY। দেখো এবার যদি আমার এই 44টা ক্রোমোজোমের মধ্যে কোনো একটা ক্রোমোজোমের মিউটেশনজনিত কারণে বা ত্রুটির কারণে কোনো যদি ডিজিজ হয়, তখন সেটা আমরা বলতে পারি অটোজোম বাহিত রোগ, যেটা আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোম বাহিত রোগ। আর হিমোফিলিয়া এটাকে আমরা বলতে পারি সেক্স লিঙ্কড ক্রোমোজোম ঘটিত রোগ। বা হিমোফিলিয়া রোগটা হয় কিসের কারণে না এক্স ক্রোমোজোম, এই যে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে বা এক্স ক্রোমোজোমের মধ্যে যে জিন তার ঘাটতির কারণে, বা এক্স ক্রোমোজোম যদি প্রকট অবস্থায় না থাকে, প্রচ্ছন্ন থাকে। এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন অবস্থায় যদি থাকে তখন কিন্তু এই হিমোফিলিয়া ডিজিজটাকে বহন করতে পারে। তাহলে তোমরা দেখলে যে হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। সেক্স ক্রোমোজোমের মধ্যে যে এক্স ক্রোমোজোমটা থাকে, এই এক্স ক্রোমোজোমের কোনো রকম মিউটেশনের কারণে বা এক্স ক্রোমোজোমটা যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু হিমোফিলিয়া রোগটা হতে পারে। তাহলে এটা হচ্ছে যেমন আগেরটা পড়েছিলাম, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, ঠিক একইভাবে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে এই রোগটাতে অ্যাকচুয়ালি হয় কি না, এই রোগটা হচ্ছে রক্ততঞ্চনের বা রক্ত জমাট বাঁধাজনিত ত্রুটি। এই রোগে রক্ত জমাট বাঁধে না। অর্থাৎ কি হয় না, এই হিমোফিলিয়া যিনি রোগী তার ক্ষেত্রে যদি কোনো ক্ষতস্থান থেকে বা কোনো কারণে ইভেন যদি দাঁত দিয়ে নখ কাটা হয়, তখনও যদি কোনোভাবে কোনো ব্লাড ভেসেল যদি ছিঁড়ে যায় তাহলে এদের সেখান থেকে রক্তক্ষরণ হতে থাকে, এবং সেই রক্তক্ষরণ হতে হতে দেহের রক্ত শূন্য হয়ে যেতে পারে। তার মানে
হিমোফিলিয়া রোগীদের রক্ত জমাট বাঁধে না কোনো ক্ষতস্থান থেকে, বা যে কোনো কারণে যদি কোনো দেহের স্থান থেকে রক্তপাত হতে শুরু করে তাহলে কিন্তু সেই রক্ত আর বন্ধ হবে না। তাহলে এটা একটা মারাত্মক রোগ। তো এই রোগটা কিসের কারণে হয় না, যদি কোনো মহিলা বা পুরুষের যে এক্স ক্রোমোজোমটা থাকে সেই এক্স ক্রোমোজোমটা যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু এই হিমোফিলিয়া রোগটা হতে পারে। তাহলে হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত বা সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। তো এই রোগে আমরা দেখেছি যে সাধারণত যারা মহিলা তারা বেশি আক্রান্ত হন না, আক্রান্ত হন পুরুষরা। কেন আমি বলি, মহিলাদের ক্ষেত্রে খুব কম, মানে এত কম যে ধরো 10 কোটি মহিলার মধ্যে মাত্র একজনের হয়তো, তার মানে আমাদের গোটা ভারতবর্ষের যে পপুলেশন তাতে হয়তো ধরো 2-1 জনের হতে পারে এইরকম। মানে মহিলাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা খুবই কম। মহিলারা সাধারণত কি হয় না বাহক হয় বা কেরিয়ার হয়, আর আক্রান্ত কারা হয় না পুরুষরা আক্রান্ত হয়। কেন হয় দেখো কারণটা আমি বলি। মহিলাদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোমের প্রকৃতি দেখো হোমোজাইগাস, সবসময় হোমোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ এক্স এবং এক্স, এই দুটো এক্স ক্রোমোজোমের প্রকৃতি একই রকম হওয়ার কারণে, এদের হোমোজাইগাস হওয়ার কারণে বা দুটো সেক্স ক্রোমোজোম একই প্রকৃতির হওয়ার কারণে যদি ধরো কোনো একটা এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন হয়ও, ধরো এই এক্স ক্রোমোজোমটা প্রচ্ছন্ন বা এই এক্স ক্রোমোজোমটা হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটাকে বহন করছে, এ প্রচ্ছন্ন অবস্থায় আছে, কিন্তু অপর একটি এক্স ক্রোমোজোম যেটি প্রকট অবস্থায় থাকার কারণে এটা তখন প্রকট, এ যদি এই এক্স ক্রোমোজোমটা ধরো প্রকট আর এই এক্স ক্রোমোজোমটা যদি প্রচ্ছন্ন হয় তাহলে হিমোফিলিয়া হতে পারে। কিন্তু যেহেতু একটা এক্স ক্রোমোজোম প্রকট থাকার জন্য এই হিমোফিলিয়া রোগটাকে কিন্তু সে প্রকাশ হতে দেয় না। কি হয় না, তিনি বাহক হিসেবে প্রকাশিত হন। এবার বাহক হওয়ার কারণে কি হয় না, পরবর্তী ক্ষেত্রে তার জেনারেশনের ক্ষেত্রে, তার অপত্যদের ক্ষেত্রে সেই রোগটা সংক্রামিত হয়। কিন্তু দেখা গেছে যে বাহক হওয়ার কারণে মা যদি বাহক হন, কারণ মা যদি হিমোফিলিয়ার বাহক হন, তাহলে তার পুত্র সন্তানের মধ্যে কিন্তু সেটা সঞ্চারিত হয়। তার যে কন্যা সন্তান হবে সেই কন্যা সন্তানদের হওয়ার সম্ভাবনা খুব কম, হলেও হয় বাহক হবে বা আক্রান্ত হবে না বা স্বাভাবিক হবে। কিন্তু আমি পরে তোমাদের ছকের সাহায্যে চেকার বোর্ডে দেখাবো, সেটা বাহক হতে পারে। তাহলে দেখো মহিলাদের কেন হিমোফিলিয়া রোগটা হয় না, কারণ মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকার কারণে একটা যদি মিউটেশনের কারণে বা প্রচ্ছন্ন হয়ে গিয়ে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন বহন করে থাকেও, অপর একটি এক্স ক্রোমোজোম থাকার কারণে সেই এক্স ক্রোমোজোমটা কি করে না নিজে প্রকট অবস্থায় প্রকাশিত হয়ে স্বাভাবিকভাবে সেই মহিলাটা স্বাভাবিক হয়, কিন্তু তিনি বাহক হতে পারেন এবং পরবর্তী জেনারেশনের মধ্যে সেটা সঞ্চারিত হতে পারে। এবার কি দেখো, এই হিমোফিলিয়া কি কি প্রকারের হয়। হিমোফিলিয়া আমরা দেখেছি 2 রকম হয়। হিমোফিলিয়া 2 প্রকার হয়, একটা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, আর আরেকটা রোগের নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। দেখো রাজকীয় যে হিমোফিলিয়া, এই হিমোফিলিয়াটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের হয়, 80% মানুষের রাজকীয় হিমোফিলিয়া হয়, আর ক্রিসমাস ডিজিজটা 20% মানুষের হয়। এটার নাম রাজকীয় বলা হয়েছে কেন
কারণ প্রথম এই রোগটা দেখা দিয়েছিল রানী ভিক্টোরিয়া, ওনাদের ফ্যামিলিতে প্রথম দেখা দিয়েছিল, ওই জন্য রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়া বলা। সেখান থেকে পরবর্তী বংশধরদের মধ্যে রানী ভিক্টোরিয়ার দেহ থেকে তার পরবর্তী পুত্র এবং সেখান থেকে আরও পরবর্তী জেনারেশনের মধ্যে এই রোগটা ছড়িয়েছিল। এই কারণে একে মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে প্রথম দেখা গিয়েছিল বলে এটাকে নাম দেওয়া হয়েছে রাজকীয় হিমোফিলিয়া। আর বাকি যে আরেক ধরনের হিমোফিলিয়া হয় একে আবার হিমোফিলিয়া এ, একে হিমোফিলিয়া বিও বলা হয়। তাহলে হিমোফিলিয়া এ যে রোগটা, সেই হিমোফিলিয়া এ রোগটা আমি বলছি ম্যাক্সিমাম মানুষের দেহে হয়। এই হিমোফিলিয়া এ রোগ যদি হয় তাহলে কি হয় না, হিমোফিলিয়া এ হলে আমরা জানি হিমোফিলিয়া হলে কি হয় না, রক্ত জমাট বাঁধে না। তার মানে কি, রক্ত তঞ্চনে কোনো ত্রুটি দেখা যায়। তার মানে এই হিমোফিলিয়া এ রোগটা হলে রক্ত তঞ্চনকারী কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা উপাদানকে হতে দেয় না, যার কারণে রক্ত তঞ্চিত হয় না। তাই হিমোফিলিয়া এ যদি হয় তাহলে রক্ত তঞ্চনের একটা ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর 8, এই 8 নম্বর ফ্যাক্টরটাকে তৈরি হতে দেয় না। এই 8 নম্বর ফ্যাক্টর তৈরি না হওয়ার কারণে, যে 8 নম্বর ফ্যাক্টরটা হচ্ছে রক্ততঞ্চনের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এই ফ্যাক্টর তো উৎপন্ন না হয় না বলে এই রাজকীয় হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ রোগটা দেখা দেয়। ঠিক একইভাবে ক্রিসমাস ডিজিজ যেটা বলা হচ্ছে, এই হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয় না, রক্ততঞ্চন উৎপাদনকারী যে 9 নম্বর ফ্যাক্টর আছে, রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরকে তৈরি হতে দেয় না। 9 নম্বর ফ্যাক্টর তৈরি না হওয়ার কারণে যে ধরনের হিমোফিলিয়া হয় তাকে ক্রিসমাস ডিজিজ বলা হয় বা হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া দুই প্রকার বোঝা গেল, একটা হচ্ছে রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়া, আর একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। এই রাজকীয় হিমোফিলিয়া কেন হয় না, যে 80% লোকের হয় যে রক্ততঞ্চনকারী 8 নম্বর ফ্যাক্টর তৈরি না হওয়ার কারণে রক্ত তঞ্চিত হয় না, মারাত্মক হিমোফিলিয়া দেখা যায়, যেটাকে হিমোফিলিয়া এ বলা হয়। আর ক্রিসমাস ডিজিজ হচ্ছে হিমোফিলিয়া বি রোগ, যেটা রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর তৈরি হতে দেয় না, যার ফলে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি রোগটি দেখা দেয়। আমরা বলেছি এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তার মানে এক্স ক্রোমোজোমে যেটা প্রচ্ছন্ন, ধরো প্রচ্ছন্ন, তার মানে এই ডিজিজ ঘটাবে। তাহলে যদি এর ক্ষেত্রে হয় তাহলে এই এক্স ক্রোমোজোমটা 8 নম্বর ফ্যাক্টর হয় তৈরি করতে পারবে না, আদারওয়াইজ 9 নম্বর ফ্যাক্টর তৈরি করতে পারে না, এই প্রচ্ছন্ন হওয়ার কারণে। প্রকট হলে পারত, তার জন্য এই হিমোফিলিয়া রোগটা দেখা দেয়। তাহলে হিমোফিলিয়ার কারণ বোঝা গেল যে হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেটা সেক্স ক্রোমোজোমে অবস্থান করে। এবং এই হিমোফিলিয়া দুই রকমের, একটা রাজকীয় হিমোফিলিয়া আর একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। রাজকীয় হিমোফিলিয়া কেন হয় না, এটা ফ্যাক্টর 8কে রক্ততঞ্চনের ফ্যাক্টর, এগুলো রক্ততঞ্চনকারী ফ্যাক্টর 8 নম্বর ফ্যাক্টরকে তৈরি হতে দেয় না, ফলে এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত জমাট বাঁধে না বা তঞ্চিত হয় না। আর যাদের ক্ষেত্রে হিমোফিলিয়া বি রোগটা দেখা যায় তাদের যে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোমে, এই এক্স ক্রোমোজোমের জিনে 9 নম্বর ফ্যাক্টর তৈরি হয় না, যার কারণে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি রোগটি দেখা দেয়। তাহলে এই রোগের লক্ষণ কি হবে না, এই রোগের লক্ষণ আমরা বলতে পারি যে ক্ষতস্থান থেকে, যদি লক্ষণ আমরা ভাবি তাহলে কি লক্ষণ বলবো না, ক্ষতস্থান থেকে কি হয়, যদি যে কোনো ক্ষতস্থান কাটা যে কোনো জায়গা থেকে রক্তপাত হলে কি হয় না, রক্ত বন্ধ হয় না। এটাই হচ্ছে এই রোগের, যার কারণে যদি কোনো মানুষের শরীরে রক্ত বন্ধ না হয় তাহলে শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাবে এবং একটা সময় তিনি রক্তশূন্য হয়ে মারা যাবেন। এবার এটার বংশগতি কীরকম আমরা দেখব। বংশগতি মানে কিভাবে এটা জেনারেশনের পর জেনারেশনের মানুষ আক্রান্ত হয়।
দেখো যদি কোনো হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা থাকে, আমরা দেখেছি হিমোফিলিয়া হলে 20 বছর বয়স পর্যন্ত সাধারণত বেঁচে থাকেন, কারণ ওই মহিলা বা পুরুষের দেহে রক্ত ক্রমাগত বেরোনোর কারণে তাদের রক্তপাত বন্ধ হয় না, যার কারণে তাদের রক্তশূন্য হয়ে মারা যান। সাধারণত 20 বছরের পর্যন্ত বেঁচে থাকে, তারপরে আর এদের লাইফ সাইকেল শেষ হয়ে যায়। এবার দেখো যদি একটা হিমোফিলিয়ার আমরা বংশগতি দেখি, যে একটা আক্রান্ত পুরুষ এবং একটা যদি বাহক মহিলার মধ্যে বিবাহ হয়, তাহলে কিভাবে? আমরা বলেছি মেয়েরা সাধারণত এই রোগে আক্রান্ত হয় না, তাহলে মেয়েরা সাধারণত বাহক হয়। তাহলে যদি একটা বাহক মাতাকে ধরি আর একটা স্বাভাবিক পিতা, এদের দুজনের যদি বিবাহ হয় তাহলে এদের ক্রস হবে। তাহলে বাহক মাতা স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা মানে কীরকম হবে? তার জিনটা XY হবে আর এর জিনটা হবে কীরকম? XX। এবার দেখো H মানে হচ্ছে, আমরা এই যে থ্যালাসেমিয়ার যে জিন, সেটাকে একটা স্বাভাবিক আর হিমোফিলিয়ার জিন কিভাবে ডিনোট করব? যদি আমি মাথায় লিখি X তাহলে তোমরা জানবে এটা হচ্ছে স্বাভাবিক জিন, XH হলে স্বাভাবিক জিন H, আর H মানে হচ্ছে হিমোফিলিক জিন, হিমোফিলিক জিন মানে এটা হিমোফিলিয়ার জিন এর মধ্যে রয়েছে। তাহলে XH, তাহলে আমি বলেছি বাহক মাতা, তাহলে বাহক মাতা মানে একটা জিন ঠিক আছে স্বাভাবিক আর একটাতে h, কারণ ইনি বাহক। আর বাবার ক্ষেত্রে বলা হয়েছে স্বাভাবিক, তাহলে স্বাভাবিক মানে ক্যাপিটাল জিন থাকবে X এর ক্ষেত্রে। এবার এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয় বা এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে কি দেখব? যে এখান থেকে কি কি গ্যামেট পাবো আমরা? এখান থেকে 2 ধরনের গ্যামেট পাবো, একটা হচ্ছে XH আর একটা হচ্ছে X, আর এখান থেকে কি কি পাবো না X আর একটা হবে Y। এবার এদের মধ্যে যদি আমরা চেকার বোর্ড করি তাহলে কীরকম দেখব? যে তাহলে কি কি জিন পেয়েছি আমরা? দেখো একটা পেয়েছি XH আর একটা হচ্ছে X। এটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে এক পুরুষের ক্ষেত্রে আমরা কীরকম পেয়েছি? একটা X আর একটা হচ্ছে Y, এটা আমরা বলতে পারি মহিলা। এবার দেখো এদের মধ্যে আমরা ক্রস ঘটাচ্ছি, তাহলে এটার সাথে যদি এটার ক্রস হয় তাহলে কীরকম হবে? X, এটার সাথে এটা যদি হয় X, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, তাহলে X, X, আবার এটার সাথে যদি হয় XHY আর একটা হবে Xy। এবার দেখো যেটার মাথায় H দুটোই স্বাভাবিক জিন, তাহলে এটা কি হবে না স্বাভাবিক কন্যা হবে XX। এটাও তাই, এটা দেখো কি হবে? একটা h আছে, তার মানে এ বাহক, তাহলে এটা হবে নর্মালি দেখে মনে হবে স্বাভাবিক কিন্তু অ্যাকচুয়ালি বাহক কন্যা, তাই না? আর যেটা এটা দেখো যে পুত্রটা হবে সেটা হবে একটা পুত্র হবে স্বাভাবিক আর অপর পুত্রটা কি হবে? অবশ্যই দেখো
হিমোফিলিক বা আক্রান্ত। তাহলে এটা F1 এর চেকার বোর্ড, F1 জনুর চেকার বোর্ড। তাহলে দেখতে পাচ্ছ যে যদি বংশগতি কিভাবে হবে না, যদি একটা বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার আমরা ক্রস ঘটাই তাহলে আমরা কি দেখতে পাবো না, পুত্র কিন্তু দেখো হিমোফিলিক হচ্ছে, কিন্তু কন্যাগুলো সবাই স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ কন্যারা বাহক হতে পারে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এদের উত্তরাধিকার দেখা যাচ্ছে মাতার থেকে পুত্রের মধ্যে বাহিত হচ্ছে। তাহলে কোনো মা যদি হিমোফিলিয়ার বাহক হন তার পরবর্তী জেনারেশনে তার পুত্রের মধ্যে, যদি তার পুত্র সন্তান হয়, সে পুত্র সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ এক্ষেত্রে এই জিনটা কি করবে না, হিমোফিলিয়া রোগ সৃষ্টি করতে সক্ষম হবে। তাহলে এটা হচ্ছে হিমোফিলিয়ার বংশগতি। অর্থাৎ হিমোফিলিয়া রোগ যদি কিভাবে বংশ বিস্তার করে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই রোগটা হচ্ছে কি না এক ধরনের জিন ঘটিত রোগ, যেটা কি হয় এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের কারণে হতে পারে। এবং এই রোগটা হওয়ার জন্য এটা কি হয় না সবসময় মাতার থেকে পুত্রের মধ্যে সংক্রামিত হতে পারে। আবার পরবর্তীকালে দেখো এই যে বাহক কন্যা আছে, এর যদি একটা স্বাভাবিক পুরুষের সঙ্গে বিবাহ হয় তাহলে তার যে পুত্র সন্তান হবে তার মধ্যে কিন্তু হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে 25%। তো এটা হচ্ছে হিমোফিলিয়ার বংশগতি। তাহলে আমরা হিমোফিলিয়া সম্পর্কে আজকে জানলাম। হিমোফিলিয়া সম্পর্কে কি জানলাম, যে হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের বংশগত রোগ, যেটা আমাদের যে সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। কারণ এই সেক্স ক্রোমোজোমের মধ্যে যে এক্স ক্রোমোজোম থাকে, সেই এক্স ক্রোমোজোমের যে জিন, সেই জিনের কোনো ত্রুটির কারণে বা এক্স ক্রোমোজোম যদি প্রচ্ছন্ন হয় তাহলে প্রচ্ছন্ন এই জিনের কারণে কিন্তু এই হিমোফিলিয়া রোগটা হতে পারে। অর্থাৎ এক্স ক্রোমোজোমে যদি কোনো ত্রুটি থাকে বা মিউটেশন ঘটে তাহলে এই রোগটা হয়। আর এই রোগটা হলে কি হয় না, রক্ত জমাট বাঁধে না। আর এই রোগ কাদের বেশি হয় না, পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। কারণ তাদের শরীরে একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে। সেই এক্স ক্রোমোজোম যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে তাকে আর সেভ করার মতো আর কোনো এক্স ক্রোমোজোম তাদের শরীরে না থাকার কারণে সেই এক্স ক্রোমোজোম যদি মিউটেশন ঘটে প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার হিমোফিলিয়া ঘটাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকার একটা প্রচ্ছন্ন হলেও অপরটি প্রকট থাকায় সে নিজের ধর্ম প্রকাশ করে এবং একে সুপ্ত অবস্থায় রাখে, বাহক অবস্থায় থাকে, যার জন্য এরা কিন্তু স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারে। তাই জন্য মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকার জন্য এটা একটা বিশাল বড় বেনিফিট। আর কি বললাম না, এই হিমোফিলিয়া দুই ধরনের হয়, একটা রাজকীয় হিমোফিলিয়া, একটা ক্রিসমাস হিমোফিলিয়া। রাজকীয় হিমোফিলিয়াকে হিমোফিলিয়া এ বলা হয়, ক্রিসমাসকে হিমোফিলিয়া বি বলা হয়। রাজকীয় হিমোফিলিয়া বলা হয় কারণ মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে এটা দেখা দিয়েছিল, সেই থেকে এটার নাম রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। আর একটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ রোগ যদি হয় তাহলে যেহেতু এটা রক্ত জমাট বাঁধা সংক্রান্ত রোগ, সেই জন্য হিমোফিলিয়া এ হলে ফ্যাক্টর 8 রক্ততঞ্চনকারী উপাদান সেটা উৎপন্ন হয় না, যার জন্য তার শরীরে রক্ত তঞ্চিত হয় না বা জমাট বাঁধে না, যার জন্য এই রোগটি হয়। আবার যদি কেউ ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি রোগে ভোগেন তার ক্ষেত্রে রক্ততঞ্চনকারী 9 নম্বর যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর তৈরি হয় না, যার কারণে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি হয়। এরা সব রক্ততঞ্চনের জন্য দায়ী ফ্যাক্টর। আর এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত কারণে হয়। আর এই এক্স ক্রোমোজোমের মধ্যে 8 নম্বর আর 9 নম্বর ফ্যাক্টর তৈরি করতে না পারে প্রচ্ছন্ন জিন, সেই জন্য এইটা রোগটা হয়। এই রোগের মেন লক্ষণ হচ্ছে রক্তপাত বন্ধ হয় না। সাধারণত হিমোফিলিয়া রোগীরা
20 বছর পর্যন্ত বাঁচতে পারে। আর এই হিমোফিলিয়ার যদি বংশগতি দেখি আমরা, কোনো একটা বাহক মাতার সাথে কোনো একটা স্বাভাবিক পিতার যদি আমরা বিবাহ হয় এবং তাদের যদি ক্রস ঘটানো হয়, তাহলে আমরা দেখব এখানে হিমোফিলিয়ার জিনকে, যেটা হিমোফিলিক জিন তাকে স্মল এইচ দিয়ে ডিনোট করা হয়, আর যেটা স্বাভাবিক জিন তাকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে এখানে বাহক মাতা মানে তার দুটো এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে ভালো অর্থাৎ প্রকট, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন যেটাকে স্মল এইচ দিয়ে লেখা হচ্ছে। আর স্বাভাবিক পিতা যেটা, সেটা তাকে ক্যাপিটাল এইচ ওয়াই, অর্থাৎ এটা স্বাভাবিক জিন। এখান থেকে আমরা দুই ধরনের গ্যামেট পেলাম। তো সেই গ্যামেটগুলোর মধ্যে যদি ক্রস ঘটে, দেখব যে একটা স্বাভাবিক কন্যা, একটা বাহক কন্যা, একটা স্বাভাবিক পুত্র এবং একটা হিমোফিলিক পুত্র অবশ্যই হবে। অর্থাৎ আমরা দেখছি বংশগতির ক্ষেত্রে মাতার যদি বাহক থাকেন, তাহলে সেই রোগটা তার কন্যা সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে না, তার পুত্রের মধ্যে সংক্রামিত হচ্ছে এবং পুত্র আক্রান্ত হচ্ছে। তাহলে এই রোগটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা এক ধরনের বংশগত রোগ, যেটা কিসের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে না, বংশগতির মাধ্যমে সংক্রামিত হচ্ছে। এই ধরনের ইয়েকে কি বলবো, বংশগতিকে আমরা অনেক সময় বলে থাকি ক্রিস ক্রস উত্তরাধিকার। এই যে উত্তরাধিকার, এটাকে বলা হচ্ছে অনেক সময় ক্রিস ক্রস উত্তরাধিকার। তাহলে আজকে তোমরা এই পড়াটা ভালো করে রেডি করবে এবং রেডি করে খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।